অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসাবে আরও 16 জন শপথ নিয়েছেন। তাদের কার কি পরিচয় জানব আজকের স্টার নিউজ বাইটসে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। গ্রামীণ ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের পর থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছেন অধ্যাপক ইউনূস। কিন্তু নিজ দেশেই গত 1.5 দশকের বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা, এমনকি কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের। উপদেষ্টা মণ্ডলী: ডক্টর সালেউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে 1970 সালে নিজ বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। 1978 সালে কানাডায় হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি 2005 থেকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর আসিফ নজরুল একজন লেখক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি এই বিভাগ থেকেই 1986 সালে স্নাতক এবং 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। সৈয়দা রেজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রথম বাংলাদেশি হিসাবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2009 সালে টাইম ম্যাগাজিনের হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব পেয়েছেন। এছাড়া তিনি 2012 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পান। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুকী আজম, তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীতে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রামের বন্দর আক্রমণের জন্য এই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি। আফম খালিদ হাসান, লেখক, গবেষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির। আদিলুর রহমান খান, একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি অধিকার নামক একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন এএফ হাসান আরিফ। তিনি 2001 সাল থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৌহিদ হোসেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব। মোহাম্মদ নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাখাওয়াত হোসেন একজন নিরাপত্তা বিশ্লেষক ও লেখক। 2007 থেকে 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের একজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। ফরিদা আক্তার, বেসরকারি সংস্থার উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ও গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য। বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। নূরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। শারমিন মুর্শিদ, শারমিন মুর্শিদি হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী এবং ব্রতি এর প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রিয় দর্শক, আমি সময় ইসলাম ম্যাটার্স টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা শুরু করতে চাই এইটা দিয়ে, কারণ একটা নতুন বাংলাদেশের সূচনা হতে যাচ্ছে এবং সেই সূচনা কিভাবে হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে সারা পৃথিবীর মানুষ জানে।
তবে আলোচনা শুরুর আগে শুধু এটুকু বলতে চাই যে আমাদের দেশে 1991, 96, 2001 এবং 2008 সালে এই 4টা সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। আবার অন্যরকম একটা পরিস্থিতিতে সরকারকে পদত্যাগ করতে হয়েছে এবং সেই পদত্যাগের যে দায়টা মাথায় নিয়ে দিয়েছে সেটা হচ্ছে স্বৈরাচারী সরকারের খেতাব নিয়েই আওয়ামী লীগ সরকারকে চলে যেতে হয়েছে এবং তিনি পদত্যাগ করে অন্য আরেকটি দেশে চলে গেছেন। এমন একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এবং এই সরকারটি কেমন হলো, বিগত সময়ে যে সরকারগুলো অর্থাৎ তার 4টা তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানে আমরা জানি 2008 সাল ছাড়া অন্য 3টি মেয়াদের কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময়টা খুব অল্প ছিল, শুধু 2008 সালে 2 বছর ছিল। এখন কিংবা আজ থেকে যে তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়বে বলে তৈরি হলো, তার মেয়াদ কতদিন হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্র্যাটেজি কী হবে এবং তারা কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন সেই বিষয়গুলো আজকে আমরা কথা বলবো। আমাদের আজকে আলোচনার ইস্যু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, সঙ্গে আছেন ডক্টর শাহদিন মালিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সাবেক সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। আমি তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা শুরু করতে চাই দুজনের অনুমতি নিয়ে ডক্টর শাহদিন মালিক স্যারের কাছে। ডক্টর শাহদিন মালিক, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, যে জায়গাটা আগে একটু জানতে চাই, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং লিডারশিপে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো সেই সরকারটা আপনার দৃষ্টিতে কেমন হলো? কারণ বাংলাদেশের যে অতীতকে আমরা দেখলাম মাত্র কদিন আগে, সেই অতীতটাকে পেছনে ফেলে বাংলাদেশকে যদি নতুনভাবে গড়তে হয় তাহলে যে দল এবং যে নেতৃত্ব এবং লিডারশিপটি আছে কেমন হলো এবং এই সরকারের মেয়াদটা আসলে কতদিন হবে সেটি নিয়ে একটু জানতে চাই। মেয়াদটার ব্যাপারে আপনার শেষেরটা দিয়ে আগে শুরু করি। এখন তো মানে অলরেডি যেটা দেখা যাচ্ছে যে বিএনপি স্বাভাবিকভাবেই তারা এত বছর ধরে ক্ষমতার বাইরে, 2006 থেকে ক্ষমতার বাইরে প্রায় 20 বছর হয়ে গেল। মানে মির্জা ফখরুল সাহেব তো ইতিমধ্যে বলেছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন চান। তো ওই হিসাবে আমার ধারণা এই মুহূর্তে যে আজকের ঘটনা বলি, বিএনপি খুব তাড়াতাড়ি নির্বাচন চাইবে এবং চাওয়ার তো প্রধান কারণ হলো মানে অন্য যে প্রধান দল আওয়ামী লীগ তো এখন আর প্র্যাকটিক্যালি মাঠে নাই। যত তাড়াতাড়ি নির্বাচন হয় সেটাই বিএনপির জন্য তত মঙ্গল। অতএব এই মুহূর্তে আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপি চাইবে না যে এই সরকার খুব দীর্ঘমেয়াদী হোক এবং হয়তো তারা চাপে রাখবে এই সরকারকে 3 থেকে 6 মাসের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করতে। জি স্যার, আমি আসবো আপনার কাছে। স্যারের হয়তো আমি আবার যাব, আমি একটু যেতে চাই নীলুফার চৌধুরী মনি আপনার কাছে। ওই একই প্রশ্ন শুরুটা যে কেমন হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার? ধন্যবাদ আপনাকে, যারা আছেন আমার সাথে এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা। দেখেন, একটা সরকার চাপের মুখে পালিয়ে গেছে, দেশ এখন একদম সরকারবিহীন একটা মানে অস্থির একটা সময় পার হচ্ছে। প্রত্যেকটা মানুষ একটা না বলা ভয়ের মধ্যে আছে। সেই না বলা ভয়টাকে দূর করার জন্য একটা সরকার তো অবশ্যই দরকার। সরকার ছাড়া একটা দেশ চলতে পারে না। সেই জায়গায় ডক্টর ইউনূস সাহেব বেশ নামি দামি একজন মানুষ, মানে তারকা লেভেলের একজন নামি দামি, সারা বিশ্বে তাকে চেনে। সেই দেশের সন্তান, আমরা আশা করব তার কাছ থেকে যে উনি এই দেশের মঙ্গলের কামনা করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিবেন এবং রাজনীতিবিদদের কাছেই এই দেশের রাজনীতিটা ফেরত দিবেন। তো সেটা দেওয়ার জন্য উনি, আমার মনে হয় যে উনি ওনার মতো ওই মাপের একজন মানুষ, সেই হয়তো কথার নড়চড় করবে না। অবশ্যই সে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্যই, ভালোভাবে যাতে আগামীতে এই দুর্নীতিগ্রস্ত সরকারগুলো না থাকে ওরকম কিছু দিক নির্দেশনা দিয়ে জনগণের পাশে থেকে, এবং সারা বাংলাদেশে এক ধরনের, আমরা বলি বা না বলি, এক ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা চলছে এবং কোথাও কোথাও মানে অন্যায় অনেক কার্যকলাপ ইতিমধ্যে চলছে। সেই জায়গায় একটা সরকার দরকার। আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস তার ওজন অনুপাতে সে এই দেশের প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গল চিন্তা করে মানুষের রাজনীতি মানুষের কাছে ফেরত দেবে। নীলুফার চৌধুরী মনি, আমরা আলোচনা শুনছিলাম এবং আরো অনেক কথা শুনবো, কিন্তু প্রিয় দর্শক
এই মুহূর্তে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান হচ্ছেন এবং তার বাকিরা যারা আছে সকলে শপথ নেবেন। সেই জায়গাটা নিয়ে আমি জানতে চাইবো, আসবো আপনার কাছে জনাব পাটোয়ারি, যে জায়গাটা আপনার কাছে জানতে চাই প্রথমত হচ্ছে যে আমরা যে সদস্য দেখছি সেখানে যে নারীর অংশগ্রহণ আছে এবং বিভিন্ন পর্যায়ের মানুষের কিন্তু অংশগ্রহণ মিলেই কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, যার নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু যে বাংলাদেশের ড্যামেজটা পেছনে আমরা দেখেছি, প্রত্যেকটা সেক্টরে মানুষের অনাস্থার অবিশ্বাস, প্রথমত ওনাদের চ্যালেঞ্জটা কি হবে আর কেমন হলো এই অন্তর্বর্তীকালীন জি, সরকার? এর সাথে আমি আপনার প্রথম প্রশ্ন যদি আমাদের দুজন বিজ্ঞ আলোচককে বলেন সেটার একটু অ্যান্সার দেবো। প্রথম হচ্ছে এখনো বাংলাদেশের একটা সংবিধান আছে, এটাকে কেউ সাসপেন্ড করেনি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়নি, ওই সংবিধানের আন্ডারেই ওথ হবে। আজকে যে ওথ হবে এটা সংবিধানের তফসিল অনুযায়ী কিন্তু হবে। রাষ্ট্রপতি ওই সংবিধান অনুযায়ী আছেন, ওই সংবিধান অনুযায়ী বাকি কাজগুলো করছেন কিছুটা